বাংলাদেশের বর্তমানে যা অবস্থা তাতে দেখা গেল যে ইদানিংকালে চিন্ময় কৃষ্ণদাস প্রভুর সাথে সাথে ইসকনের আরও 2 প্রভুকে গ্রেফতার করা হয়েছে। ভীষণ উল্লেখযোগ্যভাবে দেখা গেল একজন হিন্দু বাঙালি সাংবাদিককে, মহিলা সাংবাদিককে গ্রেফতার করা হলো। তাকে কী জন্য গ্রেফতার করা হলো? তাকে একটা অবাস্তব আখ্যা দিয়ে গ্রেফতার করা হলো। তাকে নাকি ভারতীয় চর বলে বাংলাদেশি পুলিশ গ্রেফতার করলো। কি বলবো? প্রথম কথা হচ্ছে, চিন্ময় কৃষ্ণ দাস যে ইসকনের সঙ্গে নেই, তো ইসকন নিজেই সেটা বিবৃতি দিয়ে জারি করেছে, তার কোনো দায় ইসকন নিচ্ছে না, এটা একটা দিক। আর 2 নম্বর হচ্ছে, বাংলাদেশি যে সাংবাদিক, খুব সম্ভবত নাম হচ্ছে মুন্নি সাহা, মুন্নি সাহাকে প্রথমে আটক করা হয়েছিল, তারপর রাত্রিবেলায় ছেড়ে দেওয়া হয়েছিল। সেখানে নানা রকম প্রশ্ন উঠেছিল যে তাদের জুলাই আগস্টে যে ছাত্রদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভের সঙ্গে তারা ছিল না, এবং বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে নাকি সেই সময়কার কোনো একটা ঘটনার আর যে সেই আইনি জটিলতা, সেই আইনি জটিলতা বলতে তার বিরুদ্ধে কোনো একটা অভিযোগ আছে। এটা সম্পূর্ণ তাদের দেশের বিষয়। এই মুন্নি সাহাকে কেন তারা আটক করেছে এবং তারপর তারা ছেড়েও দিয়েছে, তার বিরুদ্ধে কি অভিযোগ আছে, অভিযোগগুলো তদন্তের মধ্য দিয়েই তার যদি কোনো দোষ থাকে শাস্তি দেওয়া উচিত। কিন্তু এভাবে একজন সাংবাদিককে রাস্তার মোড়ে একটা মব এসে আটকাচ্ছে, তার বিরুদ্ধে অভিযোগ তুলছে, এই ধরনের বিষয়গুলো কাঙ্ক্ষিত নয়। আর চিন্ময় কৃষ্ণবাবুর ক্ষেত্রে যেটা বলা, চিন্ময় কৃষ্ণবাবুর গ্রেপ্তারি প্রসঙ্গে, তাদের যেভাবে গ্রেপ্তারির প্রসঙ্গে যে ঘটনাগুলো সামনে এসেছে, সেই ঘটনাগুলো আমরা একটা পড়োশি দেশ হিসাবে যা দেখেছি সেগুলো না হলেই ভালো হতো। কিন্তু একটা বিষয় হচ্ছে, চিন্ময় কৃষ্ণবাবুর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থেকে থাকে, সেই অভিযোগগুলো তদন্ত করা হতে পারে, তদন্তের মধ্য দিয়ে তার যদি শাস্তি দেওয়ার দরকার থাকে, সেই শাস্তির বিধান আছে, তাদের দেশে সংবিধান আছে, সংবিধান সম্মত যে আইন আছে, সেই আইনের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া যেতে পারে। কিন্তু বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে, মানে একাধিক অভিযোগ। এবং সবথেকে যেটা বড় আশ্চর্যজনক বিষয়, যে চিন্ময় কৃষ্ণ দাসের নৈতিক অধঃপতনের কারণেই ইসকন তার উপরে কোনো রকম দায় নিচ্ছে না। এবার যে ধরনের ঘটনা, যে ধরনের শব্দচয়নগুলো এসেছে, সেই শব্দচয়নগুলো বাংলাদেশের বিভিন্ন মাধ্যম থেকে এসেছে, বিভিন্ন সেক্টর থেকে এসেছে। সেই সমস্ত সেক্টরের সব কথাগুলো ধরে আমরা আমাদের দেশ থেকে তো মন্তব্য করতে পারি না। বাংলাদেশের সরকার কী বলছে, বাংলাদেশের বিচার ব্যবস্থার মধ্য দিয়ে চিন্ময় কৃষ্ণ দাসের দোষ এবং তার শাস্তির বিধানটা কি হচ্ছে, সেই সব বিষয়গুলো নিয়ে বলা যেতে পারে। যেমন ইসকনকে বন্ধ করার দাবি বাংলাদেশের বিভিন্ন মহল থেকে উঠে এসছে, আবার একটা বড় সেকশন থেকে বলছে কি ইসকন বন্ধের সঙ্গে তারা একমত নয়। ইভেন বাংলাদেশের যেই অন্তর্বর্তীকালীন সরকার, তারাও ইসকন বন্ধের পক্ষে কোনো বিবৃতি জারি করেনি, বরং তারা ইসকনের বন্ধের বিপক্ষেই কথাবার্তা বলেছে। তাই আমরা একটা অন্য দেশ বা পাশের একটা দেশ হিসাবে আমরা যখন মন্তব্য করব, এবং আমরা যে কোনো বিষয়ের ঘটনা সম্পর্কে একদম মাটির যে ঘটনা, সেই ঘটনাগুলোকে আমরা শুনেই আমাদের মন্তব্য করা উচিত, এবং সেখানেই গড্ডালিকাতে গা ভাসানো উচিত। কোনো প্রোপোগন্ডা যে ন্যারেটিভগুলো যেভাবে ছড়িয়ে পড়ছে, সেগুলো দিয়ে গা ভাসানো উচিত নয় বলেই মনে করি। যে বেলঘরিয়ার একটি ছেলে যে কিছুদিন আগে বাংলাদেশে গিয়েছিলেন এবং তাকে বাড়ি ফিরলো একদম রক্তাক্ত অবস্থায়, জিজ্ঞেস করা হয়েছে যে কোন ধর্মের ধর্মাবলম্বী আপনি, হিন্দু না মুসলমান। দেখা গেল যে কিছুদিন আগে এই যে আরও একবার বাংলাদেশের স্বাধীনতা, তা বাংলাদেশ আরও একবার নতুন করে দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো, শেখ হাসিনা চলে যাওয়ার পর মূলত তারা নিজেরা ইউনুসকে নিয়ে এলো নিজেদের দায়িত্বে, এবং মুসলিম রাষ্ট্র, স্বঘোষিত মুসলিম রাষ্ট্র করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। এবং সেই জন্যই কি সংখ্যালঘু হিন্দুরা এইভাবে আক্রান্ত হচ্ছে পড়শি দেশে? দেখো, এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে তো একটু সময় দিতে হবে। প্রথম কথা হচ্ছে যে আমিও সংবাদ মাধ্যম সূত্রে জেনেছি যে বেলঘরিয়ার একজন যুবক, সম্ভবত নামটা হচ্ছে সায়ন দাস, এরকম টাইপের নাম, সে তার বন্ধু স্থানীয় যারা ছিল বাংলাদেশ, তাদের কাছে ঘুরতে এবং নিজস্ব কিছু কাজকর্মে গেছিল, এবং তার উপরে একটা অনাকাঙ্ক্ষিত একটা আক্রমণ এসেছে। সেই আক্রমণের অভিজ্ঞতা, সে বাংলাতে ফিরে আসার পরে সে তার অভিজ্ঞতার কথা শুনিয়েছে। চূড়ান্ত দুর্ভাগ্যজনক ঘটনা, চূড়ান্ত নিন্দনীয় ঘটনা। এবং ঠিক উল্টো দিকে আর একটা বিষয় মানে তোমাদেরকে দেখতে হবে, যে এই সময়ে দাঁড়িয়ে বাংলাদেশের 18 কোটি জনতার একটা দেশ, সেই 18 কোটি জনতা সম্মিলিতভাবে একটা দেশে সারাদিনে অজস্র ঘটনা ঘটে, এবং এই ঘটনাগুলো ঘটবার ক্ষেত্রে যেমন সায়ন দাসের মতো ঘটনা ঘটেছে, সায়ন দাসের উপর আক্রমণের মতো ঘটনা ঘটেছে, যা নিন্দনীয়, দুর্ভাগ্যজনক, যা এপার বাংলায় বসবাস করি, আমরা এক ভাষায় কথা বলি, তারা কখনোই এটা আশা করি না। আবার উল্টো দিকে এই সময়ে দাঁড়িয়ে বাংলাদেশে অনেক ঘটনা ঘটেছে। যেমন আমি কিছুদিন আগেই সোশ্যাল মাধ্যমে দেখছিলাম
যে বাংলাদেশে একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছে, সেখানকার একটা বামপন্থী সংগঠনের উদ্যোগে কালচারাল প্রোগ্রাম হচ্ছে, সেই কালচারাল প্রোগ্রামে এপার বাংলার একজন গায়ক সেই কালচারাল প্রোগ্রামে এবং ঘটনাচক্রে তার নামটা এমনই, সেও হয়তো জন্মসূত্রে একটা হিন্দু পরিবারে তাই জন্মগ্রহণ করেছে, সেই কালচারাল প্রোগ্রামে সে গান করছে, অংশগ্রহণ করছে। এই ধরনের চিত্র বাংলাদেশে অজস্র আছে। আর যে ধরনের যে ধরনের সংখ্যালঘু নিপীড়ন বা এটা স্পেসিফিকভাবে যদি বলি হিন্দু নিপীড়নের কথা যদি বাংলাদেশে আসে, এটা ঠিক যে এই সময়ে দাঁড়িয়ে থেকে বেশ কিছু হিন্দুদের উপরে নিপীড়নের ঘটনা, হিন্দুদের যে উপাসনালয় মন্দিরের উপরে আক্রমণের ঘটনা সামনে এসেছে। এবার সামনে এসেছে মানে ব্যাপারটা ঠিক এভাবে যদি আমরা দেখি, যারা আমরা ভারতবর্ষে বসবাস করি বা পশ্চিমবঙ্গে বসবাস করি, যে 5ই আগস্টে সেখানকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের বাংলাদেশের সামগ্রিক জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের ঘটনার পর থেকেই হিন্দুদের ওপরে চরম আক্রোশ এসেছে, চরম আক্রমণ এসেছে। এই ঘটনাটা যদি বলি তাহলে একটু অর্ধসত্য কথা বলা হবে। আমরা যদি হাসিনা সরকারের যে সরকার, যে আওয়ামী লীগের সরকার যত 15-15.5 বছর ধরে যে শাসন বাংলাদেশের বুকে চালিয়েছে, সেই সময়কার যদি আমরা ন্যারেটিভটা দেখি, সেই সময়কার ঘটনাগুলো যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো সেই সময়ে বাংলাদেশের বুকে অজস্র হিন্দুদের ওপর আক্রমণ হয়েছে, হিন্দু উপাসনালয়ের উপর আক্রমণ হয়েছে, কখনো কখনো আমাদের এপার বাংলার মিডিয়াতে সেগুলো প্রচারিত হয়েছে। কিন্তু এখন ব্যাপারটাকে এমনভাবে একাংশের মিডিয়া প্রচার করবার চেষ্টা করছে যে শুধুমাত্র এই 5ই আগস্টের পর থেকেই আক্রমণটা হয়েছে, এটা আক্রমণটা আসেনি। 5ই আগস্টের পর থেকে যা হয়েছে হয়তো 10, সেটাকে দেখানো হচ্ছে 100। এই 5ই আগস্টের পরে কিন্তু এমন ঘটনাও বাংলাদেশের বুকে ঘটেছে যে মাদ্রাসার ছাত্ররা হিন্দুদের মন্দিরে গিয়ে পাহারা দিচ্ছে, ঘটনাও এসছে। এই ঘটনাগুলো সামনে আসা উচিত। এই ঘটনাগুলো সামনে আসলে যে দূরত্ব তৈরি হয়েছে দুটো কমিউনিটির মধ্যে, সেই দূরত্বটা আরও স্বাভাবিক হবে। তোমাদের অনেকের মনে থাকবে যেমন ত্রিপুরার নির্বাচনের সময় যে একদম আগরতলার পার্শ্ববর্তী একটা জেলা, বাংলাদেশের কুমিল্লা জেলা, এবং খুব আশ্চর্যজনকভাবে কুমিল্লা জেলাতে যখন 46-এ যে দাঙ্গা হয়, 46-এর দাঙ্গার সময় যখন কলকাতা রক্তাক্ত হয়েছে, নোয়াখালী রক্তাক্ত হয়েছে, কিন্তু কুমিল্লাতে কোনো রকমের কোনো ঘটনা ঘটেনি। কিন্তু ত্রিপুরার নির্বাচনের সময় কুমিল্লাতে একের পর এক ঘটনা ঘটেছে, মন্দিরের উপরে আক্রমণ, হিন্দুদের উপরে ব্যক্তিগত আক্রমণ, এরকম ধরনের অজস্র ঘটনা ঘটেছে। কিন্তু সেই সময় শাসন ক্ষমতায় তো হাসিনা ছিল, সেই সময় শাসন ক্ষমতায় তো আওয়ামী লীগ ছিল। তাই আওয়ামী লীগের সময় যে হিন্দুরা সুরক্ষিত ছিল এরকম ঘটনা নয়। এবং বরং অনেক রেফারেন্স, অনেক তথ্য, অনেক জরিপ যদি আমরা লক্ষ্য করি, এরকম বলা হচ্ছে যে হাসিনা সরকারের আমলে যেভাবে সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে, হিন্দুরা যেভাবে আক্রান্ত হয়েছে, তুলনামূলকভাবে কম্পারেটিভলি এই সময় তার সংখ্যা পরিমাণ অনেক কম হয়েছে, মানে কমেছে। যেটুকু যদি একটা ঘটনা ঘটে সেটাই নিন্দনীয়, সেটাই দুর্ভাগ্যজনক, সেটাই কাম্য নয়। শুধু বাংলাদেশ কেন, পৃথিবীর যে কোনো প্রান্তরে একজন মানুষকে যে সংখ্যালঘু ফিলিংস, সেই ফিলিংসটা তার মধ্যে আসবে কেন, সেটাই সবথেকে বড় প্রশ্ন। কারণ একজন সংখ্যাগুরু নাগরিক, দেশে সংখ্যালঘু নাগরিক, তার মধ্যে শাসকের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, তার মধ্যে যেন এমন কোনো ফিলিংস, সংখ্যালঘু ফিলিংস যে তার মধ্যে না আসে, সেটা কাটিয়ে তোলার দায়িত্ব রাষ্ট্র, এবং সেই কাটিয়ে তোলার কাজটা নৈতিক দায়িত্ব হচ্ছে আজকে যে অন্তর্বর্তী সরকার পরিচালনা করছে তাদেরই দায়িত্ব, সেই কাজটা করতে হবে। আর একটা বিষয় বলা দরকার, যেটা দরকার এই জন্যই দরকার, বাংলাদেশে 5ই আগস্ট যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা সরকারের পতন হয়েছে, এই গণ অভ্যুত্থানের অনেকগুলো কারণ ছিল। বিশেষত কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে গণ অভ্যুত্থান শুরু হয়েছিল, এবং সেই আন্দোলনের পর্যায়টা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় যে তাদের একটাই মাত্র দাবি যে হাসিনাকে পদত্যাগ করতে হবে। হাসিনার যে স্বৈরা শাসক বা ফ্যাসিবাদী শাসক, সেই ফ্যাসিবাদের পদত্যাগ প্রয়োজন, মানে পতনের প্রয়োজন, এবং সেই পতন তারা সুনিশ্চিত করেছে জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। এবার একটা জিনিস কি, তাদের মূল অভিযোগগুলো ছিল যে গত 15-15.5 বছর ধরে হাসিনা যে সরকারটা চালিয়েছে, সেই সরকারটা ছিল চূড়ান্ত অগণতান্ত্রিক সরকার। নির্বাচনে সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারেনি, এবং হাসিনা এবং তার বশংবদ ছাত্রলীগের গুন্ডা বাহিনী মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিয়েছে, বাকস্বাধীনতাকে কেড়ে নিয়েছে, এবং উল্টো দিকে দাঁড়িয়ে বাংলাদেশের যে হিন্দু কমিউনিটির যে অংশটা বাংলাদেশে এখনো বিলং করে, সেই অংশটার মেজর অংশটাই হাসিনাকে ভোট দিত, অর্থাৎ আওয়ামী লীগকে ভোট দিত। এবং তাদের একটা বড় অংশ এই আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা হয়ে গেছিল। স্বাভাবিকভাবেই এই যে অগণতান্ত্রিক কার্যকলাপের জন্য আওয়ামী লীগ অভিযুক্ত হওয়ার কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা অভিযুক্ত, তাদের বিরুদ্ধে আক্রোশ নেমে এসেছে। এবং যদি দেখা যায় যে এই 5ই আগস্ট থেকে আজকে পর্যন্ত আওয়ামী লীগ করার কারণে যে জনতার রোষ,
তাদের ওপরে পড়েছে, সেই সংখ্যার বিচারে দেখা যাবে যে বাংলাদেশ একটা মুসলিম অধ্যুষিত, মুসলিম 90% মুসলিম জনগণের বসবাসকারী একটা দেশ হিসাবে প্রচুর আওয়ামী লীগের মুসলিম জনতার ওপরে, মুসলিম নেতাদের ওপরে আক্রমণ হয়েছে, বাড়ির ভাঙচুর হয়েছে, এবং সেই একই রকমভাবে আওয়ামী লীগের কিছু হিন্দু নেতা যারা তাদের ওপরে আক্রমণ হয়েছে। এবার ঘটনাটা যখন মুসলিম নেতার ওপরে আক্রমণ হচ্ছে, তখন বিষয়টা হচ্ছে আওয়ামী লীগের নেতার ওপরে আক্রমণ, আর হিন্দু নেতার ওপরে আক্রমণ হচ্ছে, তখন সেটা যেটা ভিকটিম কার্ড হয়ে যায়, সেটাকে প্রচার করবার ক্ষেত্রেও আমাদের একটু দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করা উচিত। ঠিক একই রকম ধরো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি পশ্চিমবঙ্গের সামগ্রিক পাড়ায় পাড়ায় যে ধরনের অগণতান্ত্রিক কার্যকলাপগুলো হয়, তাদের নামগুলো দেখবে, কারোর নাম শাহজাহান, কারোর নাম দেখবে তুমি আরাবুল, এই যে নামগুলো দেখবে, এখন তারা তো এলাকায় দুর্নীতি করেছে, এলাকার মানুষের গণতান্ত্রিক অধিকারকে টুটি চেপে ধরেছে। এখন শাহজাহান বা আরাবুলরা যদি বাঁচবার জন্য তার ভিকটিম কার্ড খেলে যে আমি মুসলমান বলে আমার ওপর আক্রমণ হচ্ছে, এই জায়গাটা বুঝতে হবে।